আমাদেরকে বাধ্য হয়ে ডক্টর ইউনূস প্রসঙ্গটি আনতে হচ্ছে। তার কারণ সামনে 20শে আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যদের মাধ্যমে। খুবই অপ্রত্যাশিত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে কোন কোন গণমাধ্যম তাকে সামনে টেনে নিয়ে আসছে, যার কারণে আমাদেরকে ওই বিষয়টি নিয়ে আসতে হচ্ছে। কেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বা রাষ্ট্রপতি পদের জন্য আবার ডক্টর ইউনূসের নাম এরকম শোরগোল আকারে শোনা যাচ্ছে? বিষয়টি কি আসলে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই নির্লজ্জতার যদি কোনো অলিম্পিক মেডেল থাকতো, তাহলে সে নির্লজ্জতার অলিম্পিক মেডেল ইউনূস এবং তার যে সাংঘাতরা সবাই পেত একটা করে। জাতিসংঘের মহাসচিব পদের জন্য মনোনয়ন বন্ধ হয়ে গেছে 30শে জুলাই। এতদিন পরে সে, মানে আজকে তো 8 তারিখ, গতকালকে বা পরশুদিন ওই যে ইউনূসের যে বিখ্যাত ওয়েবলস, সে যে একটা কি নামের একটা কি যেন বানায় না, চালায়, ওই সাইফুর রহমান সাহেব বিএনপির মন্ত্রী ছিলেন, উনি যেটা বলেছিলেন যে টয়লেট পেপার, সেখানে লিখেছে ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিব হতে আগ্রহী নন। আর আগ্রহী হলে লাভ কি? ওটা 30শে জুলাই ক্লোজ হয়ে গেছে। 30শে জুলাই ক্লোজ হয়েছে, 6 তারিখ সে বলে উনি আগ্রহী নন, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে আগ্রহী নন। মানে এত ওরা আমাদের সবাইকে, বাংলাদেশের সব মানুষকে এত বোকা মনে করে। আসলে তো বাংলাদেশ মানুষ বোকা। বাংলাদেশের মানুষ বোকা বলেই তো 24শে আগস্ট মাসে এই দানবটাকে ফ্রান্স থেকে উড়িয়ে এনে বাংলাদেশটা তার হাতে তুলে দিয়েছিল। জাতিসংঘের মহাসচিবের প্রসেস ক্লোজ হয়ে গেছে 30 তারিখ, মানে সব মনোনয়ন প্রক্রিয়া। সেখানে 6 তারিখ এসে বলে উনি আগ্রহী নন। আরো বলে বাংলাদেশের টেলিভিশনে নাকি এখন এবং টকশো গুলোতে গুজব ছড়ানো হচ্ছে, এই ইউনূসের যে সেই টয়লেট পেপারের সম্পাদক বলে। আর তাদের সময় সে কি করছে? সে নিজে কত গুজব ছড়াইছে। বাংলাদেশে নাকি ইউনূসের সময় সাংবাদিক নির্যাতন হয় নাই। ভাই, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন হয় নাই? আমার তো জানাশোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে আপনি মঞ্জুর আলম পান্না সাহেবই তো একজন। তাহলে যদি ওর ভাষায় সাংবাদিক নির্যাতন বলতে বোঝায় রাস্তার মধ্যে ফেলে সাংবাদিকদেরকে কোরবানির গরুর মতো জবাই করা, ওইটা হয় নাই। এই যে নির্লজ্জ, বেহায়া, লুটেরা, পাটপার, এরা আগেও দেশটাকে ধ্বংস করছে। 18 মাসে দেশ তো ধ্বংস। এখন আবার নতুন করে ক্ষমতায় ফিরে আসে প্রেসিডেন্ট পদের জন্য। সে বলে না, উনি কোন রাজনৈতিক পদে যাবেন না। ইউনূসকে যদি বলা হতো তুমি প্রেসিডেন্ট হবে, এক ছোট কাজে মিরপুর গ্রামীণ ব্যাংক ভবন থেকে বা ইউনূস সেন্টার থেকে বঙ্গভবন, এইটুকু জায়গা তুমি জিপ দিয়ে চেটে চেটে রাস্তাটা পরিষ্কার করবা, ওটার জন্য সে রাজি ছিল। এতটা বাজে লোক, নির্লজ্জ লোক। ইউনূসকে নিয়ে কোনো গুঞ্জন নাই। ইউনূস নিজে নিজে গুঞ্জন ক্রিয়েট করছে। আর দ্বিতীয় হলো যেটা, যে আগামীতে তো রাজনীতির দিক পরিবর্তন হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তারেক রহমান সে ভারতে গেলেও পরিবর্তন হবে, আর না গেলে তো গঙ্গার পানি পাবে না। গঙ্গার পানি লাগলে আপনাকে দিল্লিতেই যেতে হবে। ঢাকায় বসে আপনি ওই হুমায়ুন আর খলিলুর দিয়ে ওই যে 9 বার না 11 বার এডিট করতে হয় একটা ইংরেজি বিবৃতি দেওয়ার জন্য, যেগুলো করেন না, এগুলো করে ভারতে কোনো লাভ হবে না। বরঞ্চ এগুলো আপনি যে কি করতেছেন, এটা ভারতের কিছু আসে যায় না, বরঞ্চ গঙ্গার পানিটা দিবে না। তারেক রহমান যেতে হবে দিল্লিতে, গিয়ে গঙ্গার পানি তিনি তো ভাবে চাইতে হবে, আর দিল্লি দিয়ে দিবে গঙ্গার পানি। চাইবো, এটা তো আমাদের হিসাব। গঙ্গার পানির বিষয়টা তো আমাদের হিসাব। আপনি তো বড় দেশ, আপনি তো আমেরিকার সঙ্গে পারেন নাকি যে হিস্সা অধিকার পারি বলতে? আমরা আমেরিকা বড় দেশ, তো ভারতের সঙ্গে ভারত আপনি ছোট দেশ নাকি? ভারত কি পাকিস্তান নাকি এত বড়? আপনি চাইলে দিবে না, কিসের হিস্সা? আমেরিকাতেও তো আপনি চাইলে দিবে আপনাকে। আর এখন আমেরিকা ভারত একখানে হয়ে গেছে। তো গঙ্গার পানি চাইলেই শর্ত আসবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, শেখ হাসিনাকে ফিরতে দিতে হবে, এইগুলো শর্ত আসবে। এটা শুধু ভারত দিবে না, সার্জিও গৌরো দিবে, ডোনাল্ড ট্রাম্পও দিবে। কেন? যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কেমন হচ্ছে, আপনি ছোটবেলায় একটা প্রবাদ আমরা বলতাম না, যে পাগল সাকু নারাজ নে, ভালো কথা মনে করছেন। তো ডোনাল্ড ট্রাম্পকে অনেকদিন পরে মনে করাই দেওয়া হলো যে বাংলাদেশে ইউনূস ছিল, ওই যে বাইডেনের লোকটা যে আপনার বিরুদ্ধে নির্বাচনে টাকা খাটিয়েছিল, ও তাই তো এখন কিন্তু ওই তার লোকরাই ক্ষমতায়। তো ট্রাম্পের এতদিন পরে মনে হয়েছে যে বাংলাদেশে তো ওরা তো আমার লোক না। আর চুক্তি তো আপনি করছেন, এটা যদি আমাকে প্রাইম মিনিস্টার বানায় দেয় বা আপনাকেও বানায়, আপনি তো এটা মানতে বাধ্য। চুক্তি তো মানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে পারবেন না, তর্ক করে পারবেন না, আর ভারতের সাথেও পারবেন না। কাজে পানি চুক্তি লাগলে দিল্লি যেতে হবে, দিল্লি গেলে অন্তর্বর্তীমূলক নির্বাচন লাগবে। আমি তো আপনার
এই অনুষ্ঠানে বলেছিলাম আগের বার, আবার বলছি 2027 সালে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে এবং দিবে। এই যে ইউনূসের যে একটা, এখানে প্রথম আলো পত্রিকা যে আছে ওরা কিন্তু বুঝে গেছে যে বাতাস ঘুরে গেছে, পাশার দান উল্টে গেছে। এই জন্য ওই যে আসিফ নজরুলকে ধরে নিয়ে একটা 164 ধারায় জবানবন্দি নিয়ে রাখছে। ওই যে ইন্টারভিউ নামের যে জবানবন্দি মানে কি, তা তো ইন্টারভিউ না, 164, ওটা দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ওটা দিয়ে আসিফ নজরুলের ফাঁসি হবে। তো প্রথম আলো জানে পট পরিবর্তন হয়ে যাচ্ছে, পালাবদল হয়ে যাবে, অথবা পাশার দান উঠে গেছে। ওরা এখন দেখবেন ক্রমশ, প্রথম আলোরা অনেক স্মার্ট পত্রিকা, তো আমার আপনার মতো ওরা বোকা না, অনেক স্মার্ট। তো ওরা দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু করবে ধীরে ধীরে, মানে ওই যে লোকগুলোকে আইনা টেনে 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 164 ধারায় জবানবন্দি দেওয়া রাখবে, যাতে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচন হলে বিএনপি আর ক্ষমতায় আসবে না। ওই ইন্টারভিউতে কি এমন বলেছেন আসিফ নজরুল যার জন্য আপনি 164 ধারা জবানবন্দি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওই যে একটি ঘটনা ঘটেছিল, তো বললো ওই যে স্নাইপার রাইফেল, উনি বললো আবার খোলা রোড থেকে সব। তারপরে উনি বুঝছেন তো, তারপরে ওনাকে ক্যান্টনমেন্টে ডাকা হলো, তো ক্যান্টনমেন্টে উনি গিয়ে দেখলেন যে সেনাপ্রধান সভাপতিত্ব করছেন, ওনার ডানে ভাবে সম্ভবত বিমান বাহিনীর নৌবাহিনী প্রধান ছিলেন, সম্ভবত আসিফ নজরুলের মতো একটা কুচক্রী ষড়যন্ত্রকারী, তার সব মনে থাকে। তাকে রাতের বেলা ফুলা রোডে গিয়ে কি বলে স্নাইপার দিয়ে মনে থাকে। তাকে যখন আনতে গেল তার ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে তোমাকে নিয়ে মেরে ফেলবে, এটাও মনে আছে। আর সেনা প্রধানের পাশে নৌবাহিনী বিমান বাহিনী প্রধান ছিল সম্ভবত। তো এখন এই আসিফ নজরুল আরো বাকিগুলোকে প্রথম আলো টেলিস্টার ওরাই ওই স্লটার হাউস মানে এই জবাইখানায় নিয়ে আসবে, নিয়ে এসে একটা একটা করে 164 পারবে। কারণ প্রথম আলো টেলিস্টার জানে যে দেশে ক্ষমতার পালাবর্তন হয়ে যাবে, নির্বাচন তো দিতে হবে, আগামী 2027 নির্বাচন হবে, আর নির্বাচন হলে তো বিএনপি কে কেউ ভোট দিবে না। আর জামাতে ইসলামী তো অরিজিনালি যে তাদের 6 বা 7টা আসন ওইটাই পাবে। আর এনসিপি এগুলো তো মানে ওই যে আছে না, আমাদের সিলেটে একটা লোক ছিল সাইফুর নাম, সৈফুর, প্রেসিডেন্ট নির্বাচন হলে সে নির্বাচনে দাঁড়ায়, তো একটা সৈফুর নাম ছিল, বিখ্যাত লোক। মানে প্রেসিডেন্ট যদি কোটি কোটি ভোট পেত তো সে কয়েকশো ভোট পেত, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইতো। তো এনসিপি এগুলো আগামী নির্বাচনে দাঁড়াবে, সব জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন আসছে 2027 সালে, শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসবেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দিতে হবে এবং দিবে, এই বিএনপি দিবে, আপনি নিশ্চিত থাকেন। আর পানি লাগলে ভারত যাইতে হবে, গঙ্গার পানি তো আপনি ওইটা এই নিউ ইয়র্কে বসে চাইলে পাবেন না। আপনি চলে গেলেন কুয়ালালামপুর, আপনি চলে গেলেন কুয়ালালামপুর, আপনি চলে গেলেন বেইজিং, তো আপনি ভারতে যাবেন না? এটা সম্ভব? দেন না, না গেলে আবার কাঁচামরিচ নেন কেন, তারপর ডিজেল নেন কেন? ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা 11 বার রিপিট করতে হচ্ছে, পরের দিনই আবার ডিজেল চাই। আরে ভাই লাজ শরম আছে না একটা? 5-6 দিন দেরি করে চাইতেন, লাজ শরম তো না? আপনি বলেন টাকা দিয়ে তো কিনি, আমরা তো টাকা দিয়ে কিনতে না করছে কে? আপনি টাকা দিয়ে পাকিস্তান থেকে কিনেন, টাকা দিয়ে আপনি চীন থেকে কিনেন, আপনি ইরান থেকে কিনে নিয়ে আসেন, ভারত থেকে কিনতে হবে কেন? ওটা বয়কট ইন্ডিয়া। আমিও বলতে, এখন ওরা আগে বলছে, আমি বলবো বয়কট ইন্ডিয়া, ভারত বাদ, ভারত থেকে কিচ্ছু কেনা যাবে না, কাঁচা মরিচ ডিজেল কিচ্ছু না, সব পাকিস্তান চায়না আমেরিকা থেকে আনতে হবে। আরো তো এই সমস্ত বড় বড় কথা বলে আর এই সমস্ত বিবৃতি দিয়ে, এই যে গরু ছাগল কতগুলো রাখছে, এই হুমায়ুন লন্ডন থাকে বলেই কি ইংরেজি জানে নাকি? বাংলাদেশের রিক্সাওয়ালারা তো বাংলা বলতে পারে, তোর মানে কি ও সাহিত্যের ভাষা বোঝে? এই খলির একটা কেরানি, আমি বারবার বলছি, খলির একটা কেরানি, সে কূটনীতির ভাষা বোঝে না। তো বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে লেজে গোবরে করে, কারণ খলির তো এজেন্ডা আছে, খলির তো ইউনূসের লোক, তারা তো বিএনপি কে সাবোটেজ করে দিয়েছে। এখন বিএনপি কে খলিল চমৎকার ভাবে সাবোটেজ করে দিয়েছে, যে চীনে নিয়ে গেছে, সে নিজে রাশিয়ায় গেছে, যে আমেরিকার সন্দেহের তালিকায় ঢুকিয়ে দিয়েছে। এখন বিএনপি কে সেটার খেসারত দিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে জাতীয় করে এসেছিল। এবং যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে 10 তারিখে দিনেশ টিভি দেখা করবেন এই প্রধানমন্ত্রীর সাথে, তো উনি তো ওই প্রধানমন্ত্রী আমাদেরকে যেটুকু বলবে সেটুকু শুনবো, তা আবার সেটা তো অনেকগুলো এডিট হবে, 25 বার এডিটও হইতে পারে। তবে নিশ্চিত থাকেন যে প্রধানমন্ত্রী এখন চাইতে চান, ভারতে যেতে চান, উনি বুঝছেন যে না গিয়ে কোনো উপায় নাই। আমি তো বললাম ডিজেল নিতে হবে কেন ভারত থেকে, দরকার তো নাই। যদি তাই হয়, আপনি যে বেশ কনফিডেন্টলি বলছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে 27-এ, বা পত্রিকা, বিশেষ দুটো পত্রিকা জানে যে ক্ষমতার পালাবদল হবে, বা আমাদের প্রধানমন্ত্রীকে ভারত যেতেই হবে, কিন্তু আমরা তো দেখলাম যে গত বুধবার শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন বা বিভিন্ন প্রশ্নের উত্তর সাংবাদিকদের সাথে, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেটা খুব অ্যাগ্রেসিভ বিবৃতি, এবং
যেটুকু সম্ভাবনা ছিল ব্রিক্স সম্মেলনে যে আহ্বান জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে, সেটিও অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছিলেন বা এখনো মনে করছেন। তো সেই জায়গা থেকে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলছেন যে ভারতে যেতেই হবে এবং ভারতের নানা শর্ত মানতেই হবে তারেক রহমানকে? প্রধানমন্ত্রীকে চীনে কে নিয়ে গেছে? এই ফলিলুর, এই হুমায়ুনই তো নিয়ে গেছে, তাই না? নিয়ে গেছে না? তো ওই বিবৃতিটা, ওরা বিবৃতিটা কেন প্রকাশ করছে এইটা তো তারেক রহমান সাহেব বুঝতেছেন না। ওনাকে স্যাবোটেজ আরো ভালো করে করার জন্য। চীন তো শেষ হয়ে গেছে, আর আসবে না বাংলাদেশে। আমেরিকাকে শেষ করে দিচ্ছে, এখন আমেরিকা অন্য পথ খুঁজতেছে, এখন ভারতকে শত্রু বানায় দেওয়া। এই যে বিবৃতিটা, এটা কি কোনো ডিপ্লোম্যাটিক ভাষা? এটা তো একদল মূর্খ লোক বসে বসে ডিকশনারি খুলে যে যা ভাষা, কঠিন শব্দ এবং অসভ্য শব্দ জানে সব দিয়ে অসভ্য শব্দকে ডিপ্লোমেসিতে চলে নাকি? আমি আপনাকে বললাম তারেক রহমান সাহেব ভারত যাবেন, নিজে যাবেন এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ দিবেন। শেখ হাসিনাকে উনি নিয়ে আসবেন বাংলাদেশে এবং নির্বাচন দিবেন আগামী বছর। কোনো পথ নাই। ওই যে একটা সিরাজউদ্দৌলা নাটকের একটা ডায়লগ আছে না, উপায় নেই গোলাম হোসেন ওনাদের অবস্থা সেটা। আমি তো বললাম যে ডিজেল ইন্ডিয়া থেকে আনতে হবে কেন? কাঁচামরিচ কিচ্ছু আনার দরকার নেই। আমি বলতেছি বয়কট ইন্ডিয়া। চীন থেকে আনেন, পাকিস্তান থেকে আনেন, আনেন দেখি। এখন তো এখন সামনে তো আরো খাদ্য সংকট আসতেছে। বাংলাদেশ তো অলরেডি এখন অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক দিনে অভুক্ত থাকে, অর্ধেক বেলা অভুক্ত থাকে, খেতে পায় না, খাবার নাই। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। তারপরে কলকারখানা বন্ধ, একটা কলকারখানা খুলে নাই। আপনি এবার 10টা বৃহৎ শিল্প সাম্রাজ্য বা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করবেন, তো ওগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? লক্ষ লক্ষ কোটি কোটি বেকার লোককে আপনি কি কার্ড দিবেন? কোয়াব কার্ড, মানে স্বপ্নে দেখানোর কার্ড আর কি। কোয়াব, স্বপ্নের একটা আরেকটা শব্দ হলো কোয়াব। ও জানি কোয়াব, জানি কি জানি কোথায় একটা বিলিং টিলিং ছিল বিএনপির আগের জমানায়। যাই হোক, ওই কার্ড ফার্ড দেওয়ার লাভ নাই। তারেক রহমান সাহেব কার্ড দিতেছেন না কি দিতেছেন, বাংলাদেশে টাকা ছাপাচ্ছেন, বিদেশি মুদ্রা তো আসতেছে না। তো তারেক রহমান সাহেব তো জানে, ওনার তো গাড়ির যে ফুয়েল কমে যাচ্ছে, মানে ইন্ডিকেটর উনি তো দেখতেছে, আমরা দেখতেছি না। আমরা তো মূর্খ মানুষ, তো দেখি না, উনি তো দেখতেছে যে কিছুক্ষণ পরে দেশ, মানে দেশ নামক গাড়িটা বন্ধ হয়ে যাবে। বিদেশি মুদ্রা নাই, কিচ্ছু নাই। তো এখন রিকনসিলিয়েশন হবে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ হবে, এখন মধ্যবর্তী নির্বাচন হবে। তার বহু আগে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এই তারেক রহমান সাহেব তার ধাক্কা দিয়ে ইউনুসকে জেলে ঢোকাবেন, তার ধাক্কা দিয়ে ইউনুসের সব লোককে জেলে ঢোকাবেন। কেন? ওরা তো তারেক রহমান সাহেবের জন্য থ্রেট। তো তারেক রহমান সাহেব জানে, ওরা জানে ওরা তো নির্বাচন দিত না, চালাকি করে নির্বাচন দিতে হয়েছে। এবং ইউনুস যে তারেক রহমান সাহেবকে ব্ল্যাকমেইল করেছে, এই জোর জবরদস্তি করে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করিয়েছে, এটা তো ইউনুস ব্ল্যাকমেইল করেছে। তো তারেক রহমান সাহেব কি বুঝতেছে না? বুঝতেছে তো। কিন্তু এখন উনি ওই সময় একা ছিল, সঙ্গী নাই, একা বিএনপি। খালি আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগ বিএনপি একখানে হয়ে যাবে, নিশ্চিত থাকেন। রাজনীতিতে তো বাংলাদেশে দুটোই দল, বিএনপি আর আওয়ামী লীগ, হয়ে কিন্তু একদম আবর্জনা সাফ করে দেবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবারও বলেছেন যে কিসের শেখ হাসিনা, কোথায় তার চেহারা দেখা গেছে, নানান ধরনের কনফিউশন তিনি ব্যক্ত করেছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি ওই কথাটা বলতে বলতে একটা চমৎকার একটা রহস্যের হাসিও দিতেন। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব, মানে উনি তো 7 বছর, তাই না, ওই ভারতে ছিলেন। তো উনি কিন্তু ভারতের যথেষ্ট ভালো একজন বন্ধু। তো ওই যে আমি যেমন এখন বলছি বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, আমার বলা আর অন্য কারো বলা কি সমান নাকি? আমি তো ভারতের শত্রু না, আমি বলছি। তো উনি ওইটা বলছেন, কিন্তু উনি তো ভারতের সবচেয়ে ভালো বন্ধু সালাউদ্দিন আহমেদ সাহেব, সবচেয়ে ভালো বন্ধু। তো উনি বললে তো ভারতও মাইন্ড করবে না। তো কিসের শেখ হাসিনা, উনি খুব ভালো করে জানে শেখ হাসিনা তো কিসের না কি। সালাউদ্দিন সাহেব অনেক জ্ঞানী লোক, সবকিছু জানেন। উনি দেখলেন একটা হাসি দিয়েছে ওই কথাটা বলার ফাঁকে, ওই হাসিটার মধ্যে সব প্রশ্নের উত্তর আছে। উনি জানেন